প্রায় 2 বছর পর শুক্রবার শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একযোগে হবে 7 বিভাগীয় শহরে। 11টায় করার উদ্দেশ্য হলো, যেহেতু বিভাগীয় শহরে যাবে, আশপাশ থেকে আসবে, পরীক্ষার সময়কাল হলো 1.5 ঘন্টা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজেদের তরফ থেকেই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে সমন্বয় করছেন। হলে থাকার সুযোগ না থাকায় আবাসন সংকটে বিপাকে শিক্ষার্থীরা। মেসও ফাঁকা নেই, সবগুলো বুক হয়ে গেছে। অসুস্থ হয়ে পড়ছে এক জায়গায় থাকার কারণে, অনেক লোক থাকছে এক রুমে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধামাকার কাছে গ্রাহক ও মার্চেন্টের পাওনা 400 কোটি টাকা। চিফ অপারেটিং অফিসার রানা সহ 3 জন গ্রেফতার। 4 ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত। চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় রিমান্ড দেয়া বিচারকরা অনুতপ্ত। হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল, প্রশিক্ষণের অভাবে দিতে পারেননি যথাযথ ব্যাখ্যা। সেপ্টেম্বর শেষেও হাসপাতালে ভরা মৌসুমের মতোই ডেঙ্গু রোগী। অক্টোবর নিয়েও শঙ্কা, সীমাবদ্ধতার অজুহাত সিটি কর্পোরেশনের। আজকে থাকা 12.5 লাখ ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট না দিয়েই নতুন আবেদনের লাইসেন্স দিচ্ছে বিআরটিএ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। প্রথম 10টায়, তারপরে সময় দিছে 11টায়, তারপরে 12টায়। আমাকে যদি একটু জানিয়ে দিত যে আমার এটা রিনিউ করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমার রাত 8টা পর্যন্ত বসে থাকতে হতো না। এবং বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চুল কেটে দেওয়ার ঘটনায় সহকারী প্রক্টর। স্থায়ী অপসারণ দাবি আন্দোলনকারীদের। হাইকোর্টে দুপুরে শুনানি। করোনাকালে প্রায় 2 বছর পেরিয়ে শুক্রবার শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ। এবারই প্রথম ঢাকার বাইরে 7টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এক আসনের জন্য লড়বেন 46 জন। মফস্বল থেকে আসা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। আর ডিজিটাল জালিয়াতি রোধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনার সংক্রমণে কেটে গেছে প্রায় 1.5 বছর। এই সময়ে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, যদিও মাঝে অনলাইনে হয়েছে ক্লাস পরীক্ষা। তবে 1 অক্টোবর ভর্তি পরীক্ষার মাধ্যমে সশরীরে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আগামী 1 অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 2 অক্টোবর কলা অনুষদভুক্ত খ ইউনিট, 9 অক্টোবর চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট, 22 অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিট এবং 23 অক্টোবর অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা। পরীক্ষার্থীরা যেন পরীক্ষার দিন সকালেও জেলা ও মফস্বল থেকে এসেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেজন্য প্রতিটি পরীক্ষা শুরু হবে বেলা 11টা থেকে। 11টায় করার উদ্দেশ্য হলো যে যাতে, যেহেতু বিভাগীয় শহরে যাবে, আশপাশ থেকে আসবে, সুতরাং সকালে যাতে রওনা হয়ে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে পারে, সেই বিষয়টিও দিনবৃন্দ বিবেচনায় রাখছেন। তো সে কারণে 11টায় সময়টা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময়কাল হলো 1.5 ঘন্টা। এবারই প্রথম ঢাকার বাইরে 7 বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সংশ্লিষ্ট বিভাগের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়কেই কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে কেন্দ্র থাকায় জালিয়াতি রোধে গোয়েন্দা নজরদারি সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। ঠিক একইভাবে গোয়েন্দা নজরদারির বিষয়েও সেটিও কিন্তু পুলিশ প্রধান সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছেন যে তথ্য উপাত্ত এগুলোর আদান প্রদানের মাধ্যমে যাতে দ্রুত যে কোনো অপরাধী চক্র, যে কোনো ধরনের অসাধু চক্র, জালিয়াতি চক্রের হোতা, তাদেরকে দ্রুত শনাক্ত করা যায়। প্রতিটি ইউনিটে এবার 120 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর থাকবে 20 নম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র থাকছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ, সরাসরি যাচ্ছে তার কাছে। হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এবারের ময়মনসিংহ বিভাগের যে কেন্দ্র সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী 1 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে। অর্থাৎ তাদের পরীক্ষা নেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার আনুষঙ্গিক সবকিছুই তারা কিন্তু ইতিমধ্যেই নিয়েছেন। আমি কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর একেএম জাকির হোসেনের সাথে। তিনি যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে যে ইতিমধ্যেই যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক পরীক্ষা সেটি কিন্তু শুরু হয়েছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে সেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষদের। তো যার কারণে তাদের এখন 1 তারিখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সেটি নেয়ার জন্য তাদের কোনো সমস্যা হবে না, যেহেতু ক্যাম্পাসে ইতিমধ্যেই আভ্যন্তরীণ যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেটি চলছে এবং সেই প্রস্তুতি নিয়ে সবগুলো হল রেডি করা হয়েছে, যার কারণে কোনো সমস্যাই হবে না। এবং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি ঐতিহ্য আছে, এটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কিন্তু কখনোই কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বা কোনো ধরনের ভর্তি পরীক্ষা নিয়ে বিশৃঙ্খলা হয়নি, যার কারণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা এখানে হবে সেই পরীক্ষাতেও কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ নেই। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা নেওয়ার যে কাঠামো বা তাদের যে প্রস্তুতি থাকে এখানে আসলে কোনো অনিয়ম বা কোনো বিশৃঙ্খলা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ থাকে না। তারা আশা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারা যেভাবে নেন ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটিও তারা নেবেন, যাতে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়। আরেকটি বিষয় বলি যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকার বাইরে যে বিভাগীয় শহরে পরীক্ষাগুলো নিচ্ছে, যার কারণে কিন্তু এই অঞ্চলের বিশেষ করে ময়মনসিংহ বিভাগ এবং আশপাশের যে জেলাগুলো আছে যারা এইখানে কেন্দ্র সিলেক্ট করবেন বা এখানে পরীক্ষা দেবেন তাদের জন্যও কিন্তু একটা বেশ সুবিধা হয়েছে। অর্থাৎ এই অঞ্চল থেকে ঢাকা যে পরীক্ষা দেয়া অনেক সময় 1 দিন 2 দিন আগে যেতে হয়, কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ভেন্যু হওয়ার কারণে এই অঞ্চলের যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু দিনে দিনে সকালে এসে পরীক্ষাটি দিতে পারবেন। আর পরীক্ষা যেহেতু সকাল 11টায় শুরু হবে, যার কারণে আশপাশ থেকে এসে পরীক্ষা দিতে তাদের কোনো সমস্যা হবে না। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির সর্বশেষ খবর। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। আর 4 অক্টোবর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ভর্তি পরীক্ষা। তবে হলে থাকার সুযোগ না থাকায় আবাসন সংকটে বিপাকে পড়েছেন হাজার হাজার শিক্ষার্থী। এ অবস্থায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের 3 দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামী 4 অক্টোবর থেকে শুরু হবে। এবছর 3টি ইউনিটে প্রায় 1,28,000 ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। 59টি বিভাগে মোট আসন সংখ্যা 5,000। এছাড়া 1, 2, 9, 22 ও 23 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানেও বিভাগের 30,000 পরীক্ষার্থী রয়েছে। প্রতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা হলের ভেতরে বিভিন্ন স্থানে থাকার সুযোগ পেলেও করোনার কারণে এবার হল বন্ধ রাখায় শুধু ছাত্রীরাই সেই সুযোগ পাবে। মেসে উঠতে গিয়ে সেখানে দেখছি যে কোনো মেসও ফাঁকা নেই, সবগুলো বুক হয়ে গেছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এক জায়গায় থাকার কারণে, অনেক লোক থাকছে এক রুমে। মেসে যারা অবস্থানরত তারাও অনেকে বাড়িতে আছে, তাদের কাছে কোনো মেহমান আসতে পারতেছে না, যার কারণে আমাদের এখানে চাপ বেশি। উদ্ভূত পরিস্থিতিতে ভর্তিচ্ছুদের সহায়তায় মেস মালিকদের এগিয়ে আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর মেস মালিক সংগঠন জানায় মেসে অবস্থানরত বর্ডাররা তাদের রুমে একজন করে পরীক্ষার্থীকে ফ্রিতে রাখতে পারবে। 60 to 70% যারা আসবেন তাদের গার্ডিয়ান সহ হয়তো আমরা প্রশাসনের সহায়তায় তাদেরকে আমরা সহযোগিতা দিতে পারবো। তাদের কাছ থেকে আমরা শুধু অ্যাডমিট কার্ডের ফটোকপিটা নিব এবং বাবা বা মায়ের মোবাইল নাম্বারটা জমা নিয়ে আমরা তাদের শিক্ষার্থীর সঙ্গে আমরা ফ্রিতে আমরা রাখবো। আর ভর্তি পরীক্ষা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আমাদের ইন্টেলিজেন্স থাকবে, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে।
নগরীতে ছোট বড় মিলিয়ে আবাসিক প্রায় 5,000 ছাত্র ও ছাত্রীবাস এবং 60টি হোটেল রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রেল স্টেশনের দায়িত্বে শিশুরা। হাঙ্গেরির বুদাপেস্টে এমন রেল স্টেশনের খবর থাকছে সংবাদের শেষাংশে। লোভনীয় গগনচুম্বী সব অফার দিয়ে গ্রাহক ও মার্চেন্টদের 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ধামাকা। ই কমার্স এই অনলাইন শপের ছিল না কোনো ট্রেড লাইসেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট। টঙ্গী থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে ইভ্যালি ও ধামাকা সহ 4 ই কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ইক্যাব। 2020 সালের অক্টোবর থেকে ইন্টারনেট দুনিয়ায় গ্রাহকদের টার্গেট করে একের পর এক গগনচুম্বী অফার ছাড়ে ধামাকাশপিং.com। কম মূল্যের এসব অফারের ফাঁদে পড়ে হাজার হাজার গ্রাহক। শেষ পর্যন্ত তারা এই শপিং অনলাইনের কাছে খুইয়েছেন লাখ লাখ টাকা। সবশেষ 23 সেপ্টেম্বর টঙ্গীতে এমডি, সিওও সহ 11 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করে একজন ভুক্তভোগী গ্রাহক। এরই প্রেক্ষিতে বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানাকে গ্রেপ্তার করে র্যাব। সঙ্গে গ্রেপ্তার হয় একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন 2 কর্মকর্তা। সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় 200 কোটি টাকা বকেয়া হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের। এটা প্রায় 30 থেকে 40 কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আরও জানানো হয়, ধামাকার নেই কোনো ট্রেড লাইসেন্স। ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশের লাইসেন্সে কাজ চালিয়ে আসছিল তারা। ধামাকার 3 লাখ গ্রাহকের মধ্যে প্রায় 50,000 গ্রাহকের বিভিন্ন পণ্য বকেয়া রয়েছে। ধামাকা অনলাইন শপিং যেটা আমরা বলছি বা .com, তাদের কোনো প্রকার বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোনো ধরনের ডকুমেন্ট তাদের নেই। বিভিন্ন সময়ে তারা এই পর্যন্ত আমাদের যারা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী প্রায় 750 কোটি টাকা অর্থ লেনদেন করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের 14টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো। মানি লন্ডারিং তদন্ত করছে সিআইডি। এদিকে ধামাকা, ইভ্যালি সহ 4 ই কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ইক্যাব। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ডে দেয়া 2 বিচারককে পুনরায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 24 অক্টোবরের মধ্যে সত্যায়িত আকারে লিখিত ব্যাখ্যা দিতে হবে তাদের। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, বিচারকরা ভুল করেছেন, তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেনি বিচারকরা। পরিমণিকে 3 দফা রিমান্ডে নেয়ার পর সামনে আসে আইনি এ বিধানের নানা অসঙ্গতি। প্রশ্ন ওঠে রিমান্ড নিয়ে উচ্চ আদালতের গাইডলাইন না মানার বিষয়টিও। মূলত পরীর 2য়, 3য় দফার রিমান্ড যে অযৌক্তিক ছিল তা আগে জানিয়েছিলেন দেশের উচ্চ আদালত। কিন্তু কেন রিমান্ড মঞ্জুর করা হলো সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় বিচারকের কাছে। বিচারকরাও অনিচ্ছাকৃত ভুল বলে ক্ষমা চান হাইকোর্টের কাছে, কিন্তু আদালত এ ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। বুধবার বিচারকদের এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, রিমান্ডে দেয়া বিচারকরা বয়সে তরুণ, ভুল করে তারা অনুতপ্ত। প্রশিক্ষণের অভাবে প্রথমবার যথাযথভাবে ব্যাখ্যা দিতে পারেননি, আবার ব্যাখ্যা দিতে চান। সমভাবেই তারা ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু যে ব্যাখ্যাটা প্রদান করলেন সে ব্যাখ্যাটা আদালতের কাছে যেমন আজকে সন্তোষজনক মনে হয়নি, তেমনি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী লানের অ্যাটর্নি জেনারেল স্যারও অ্যাপিয়ার করেছেন এবং ওনাদের পক্ষে সময় চেয়েছেন। পরে 24 অক্টোবরের মধ্যে 2 বিচারককে আবার লিখিত ব্যাখ্যা দেওয়ার আদেশ দেওয়া হয়। কোর্ট তখন বলেছেন যে আচ্ছা ঠিক আছে, যেটাতেই আপনাদের বক্তব্য সেটা লিখিত আকারে দেন, কারণ লিখিত আকারে দিলে এটা নথিতে থাকবে, দেন কোর্টের জন্য একটা সুবিধা হবে যে কোনো ডিসিশনে পৌঁছাতে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে আগামী 24 তারিখ রাখা হয়েছে। পরিমণিকে 3 দফায় 19 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত প্রথম দফায় 4 দিন, দ্বিতীয় দফায় 2 এবং শেষ দফায় 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাদক মামলায় 27 দিন জেল খাটার পর 1 সেপ্টেম্বর কারামুক্ত হন পরিমণি। আগামী 10 অক্টোবর এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। অবশেষে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবের অনুমতি দিল আরব আমিরাত।
স্বস্তিতে প্রবাসীরা, সৌদি আরব যেতে 1 ডোজ টিকা নেয়াদের নিজ খরচে থাকতে হবে কোয়ারেন্টাইনে। বিএনপির আন্দোলনের ডাকে সরকার ভয় পেয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এজন্যই আওয়ামী লীগ নতুন করে চড়াও হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিকে জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের আন্দোলন একেবারেই নিষ্ফল। খাতা কলমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি এখনো বেশ খানিকটা সময়, কিন্তু এখন থেকেই যেন উত্তপ্ত হচ্ছে মাঠ। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে ঘুরে ফিরেই আসছে নির্বাচনমুখী আলাপ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় মহাসচিব বলেন, বিএনপির আন্দোলন প্রস্তুতিতে সরকার ভয় পেয়েছে। বিএনপি জেগে উঠছে। এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যে নতুন নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণের সৃষ্টি হয়েছে বন্ধুগণ। আর সেই জন্যই আজকে তাদের আবার হৃদকম্প উপস্থিত হয়েছে, এবং তারা ভয় পেয়েছে, কাঁপছে। এদিকে এই ভয় পাওয়াকে একেবারেই উড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগ। দুপুরে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আয়োজনে ওবায়দুল কাদের বলেন, লন্ডনের টেমস নদীর জোয়ারে মিথ্যে স্বপ্ন দেখছে বিএনপি। দূরে টেমস নদীর পার থেকে ডাক আসছে, কিন্তু টেমস নদীর জোয়ারে তো বাংলাদেশে আন্দোলন হবে। দলটির আন্দোলন আগের মতোই নিষ্ফল হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির মোরাগাঙ্গে 13 বছরেও আন্দোলনের জোয়ার আসেনি, সে জোয়ার কি আসবে? হাত ভেঙে গেছে, বিএনপির ভাঙ্গা হাত আর জমবে না। সততা ও সাহস নিয়ে চলা যুদ্ধে বিএনপি নয়, শেখ হাসিনাই জয়ী হবেন বলেও বিশ্বাস আওয়ামী লীগের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বর শেষ, তারপরও হাসপাতালগুলোতে ভরা মৌসুমের মতোই ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে এখনই কমবে না ডেঙ্গুর প্রাদুর্ভাব, তাই অক্টোবর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এ অবস্থায় সীমাবদ্ধতার নানা অজুহাত সিটি কর্পোরেশনের। ঠিক মাসখানেক আগে রাজধানীর মগবাজারে এই নির্মাণাধীন ভবনটিতে এডিসের লার্ভা পাওয়ার কারণেই জরিমানা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মাসখানেক বাদে আবারও ঠিক একই অবস্থা। এখানে এসে সেই বদ্ধ পানিতেই কিলবিল করছে লার্ভা। শুধু তাই নয়, এখানে কিন্তু উড়ে বেড়াচ্ছে বেশ কিছু এডিস মশা। চোখের সামনে এমন অবস্থার পরেও শেষ নেই অজুহাতের। আমার যদি বহিরাগত মশাতে মেরে ফেলে, সে মশাটা আমার তো ওখানে ডিম পারবে না, তো মশাই মারতেছে না। আগে মশা মারেন তাহলে মনে হয় আর ডিম পারবে না। এদিকে সেপ্টেম্বরে এসেও রোগীর সংখ্যা প্রতিদিনই 2 শতাধিক। অন্যদিকে কেবল নির্মাণাধীন ভবনই নয়, অলিগলিতে একটু উকি মারলেই মিলছে এডিসের লার্ভার দেখা। তার উপর কয়েকদিন থেমে থেমে বৃষ্টি যেন মরার উপর খাড়ার খাপ। সবখানে জমছে পানি, অথচ নগরবাসীর অভিযোগ ভাটা পড়েছে সিটি কর্পোরেশনের অভিযানের। 3 বাড়িতে 3 জনের, আমাদের 3 জনের ডেঙ্গু হয়েছে, 3 ফ্যামিলিতে ডেঙ্গু হয়েছে। আর মশার ওষুধ মাঝে মধ্যে আসে দেওয়া যায়, অনেকদিন আসে না, কিন্তু তার আগে যখন মাঝে মাঝে আসতো, কিন্তু আসলে ওই রোডের পাড়ি দিয়ে অল্প অল্প দিয়ে চলে যাইতো। তবে নগর কর্তৃপক্ষ বলছে নানা সীমাবদ্ধতায় সম্ভব হয় না টানা অভিযান চালানো। একটা সপ্তাহ আমরা করি, আবার 4-5 দিন গ্যাপ দিয়ে আবার করি। একটা লোকের তো সকালে রাত্রে 3টার সময় আর ঝাড়ু দেওয়া শুরু করে এবং ইয়ে করবে, এই জন্য মাঝে মাঝে একটু গ্যাপ দিই। এসব দিক বিবেচনায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেপ্টেম্বর শেষেও ভরা মৌসুমের মতো রোগীর কারণ। অক্টোবর নিয়েও শঙ্কা তাদের। যে মাত্রায় আছে ইনফেকশনটা, সংক্রমণটা, সেটা খুবই হাই লেভেলে আছে, সেখান থেকে ধীরে ধীরে কমে আসতেছে, যার ফলে রোগীর সংখ্যা কিন্তু প্রতি সপ্তাহে অনেক রোগী, এই সারা অক্টোবর মাসেই কিন্তু আপনার রোগী থাকবে। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 18,000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে আশঙ্কাজনকভাবে কার্যকারিতা হারিয়েছে অ্যান্টিবায়োটিক। এ অবস্থা শিশু ও তরুণদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মা ও শিশু হাসপাতালের গবেষণা বলছে, প্রতি 4 জন নিউমোনিয়া আক্রান্ত পুরুষের মধ্যে 3 জনের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক অকার্যকর। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়োটিকের বিক্রি বন্ধে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2018 থেকে 2020 সালে শুরু পর্যন্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা 1000 নিউমোনিয়া রোগীর উপর এক গবেষণা চালিয়ে দেখা যায় 70% অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়েছে। সবচেয়ে বেশি অকার্যকর দেখা গেছে নবজাতক, শিশু ও তরুণদের মধ্যে। প্রতি 4 জন নিউমোনিয়া আক্রান্ত পুরুষের মধ্যে 3 জনের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ছিল অকার্যকর। 1000 রোগীর মধ্যে 9% শরীরে নিউমোনিয়ায় ব্যবহৃত কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করেনি। আবার নবজাতক ও শিশুদের ক্ষেত্রে 13% শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করেনি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ হার ছিল সবচেয়ে বেশি। মোস্ট অফ দ্য ডিজিজে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, তাহলে যেন তেন প্রকারে অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি হয়ে যায়, তাহলে তো আমার কোনো ট্রিটমেন্টের কোনো গাইডলাইনই আমার কোনো কাজ করবে না। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধের দোকান থেকে কিনে ছোটখাটো রোগ সারাতে অ্যান্টিবায়োটিক গ্রহণ, ফার্মেসিগুলোর নিয়ম ছাড়াই ওষুধ বিক্রির কারণে অ্যান্টিবায়োটিক অকার্যকর হওয়ার ঘটনা ঘটছে বলে মনে করেন গবেষকরা। ফার্মেসিগুলোতে অবাধ অ্যান্টিবায়োটিক বিক্রি, এটি কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরির পেছনে অন্যতম একটি দায়ী কারণ। আমরা মনে করি এখনই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের ওষুধের কার্যকারিতায় ব্যবহার ও অননুমোদিত বিক্রির বিরুদ্ধে সুনির্দিষ্ট কঠোর আইন প্রণয়ন করা জরুরি বলে মতামত বিশেষজ্ঞ চিকিৎসকের। আপনার জ্বর হলো, এই জ্বরটা তো অনেক কারণে হতে পারে। এটার কারণ শুধু যে ব্যাকটেরিয়া দ্বারা জ্বর হচ্ছে তাই না, এটা তো হচ্ছে ভাইরাস দ্বারাও হতে পারে, এটা ম্যালেরিয়া হতে পারে, এটা অন্য কিছু হতে পারে যেখানে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তো আপনি কী করছেন, আপনি অ্যান্টিবায়োটিক খেতে শুরু করে দিচ্ছেন। অ্যান্টিবায়োটিক খেতে শুরু করলে তখনই কী হচ্ছে, অ্যান্টিবায়োটিক কার্যকারিতা কমে যাচ্ছে। সরকারের একটা পলিসি করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, ফার্মেসিগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। গবেষণায় দেখা গেছে নগরীর আগ্রাবাদ, পাঁচলাইশ, হালিশহর ও বাকলি এলাকায় সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক অকার্যকর রোগী পাওয়া গেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবে করোনা টেস্টের অনুমতি দিল সংযুক্ত আরব আমিরাত। বাধা নেই দুবাই যেতে। এই বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল। সাদিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত 6টি ল্যাবেই করোনা পরীক্ষার অনুমোদন পাওয়ার জন্য যে অপেক্ষা করছিল বাংলাদেশ, সেই অপেক্ষার কিন্তু প্রহর শেষ হয়েছে। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত সেই অনুমোদন দিয়েছে এবং সেই অনুমোদনটি কার্যকর কিন্তু আজকেই দুপুর 12টা থেকে কিন্তু কার্যকর হয়েছে। অর্থাৎ বাংলাদেশ এখন চাইলেই এখানে করোনা পরীক্ষা করে যে দুবাইগামী যাত্রী আছে তাদেরকে পাঠাতে পারবে। অর্থাৎ দুবাইগামী যাত্রীরা কিন্তু দুবাই যেতে পারবে বাংলাদেশের এই যে পিসিআর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ল্যাবে, আরটিপিসিআর ল্যাবে করোনা টেস্ট করার মাধ্যমে। এটা নিয়ে আসলে বেশ কয়েকদিন হলেই চলছিল কবে শেষ হয় এই অনুমোদন পাওয়ার অপেক্ষা। সেই অপেক্ষাটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দেন দরবার করা হচ্ছিল। আসলে 6টা ল্যাবেই যেন অনুমোদন দেওয়া হয়, যদিও সংযুক্ত আরব আমিরাত এর আগে কিন্তু একটি ল্যাবে মাত্র অনুমোদন দিয়েছিল। সেই জায়গা থেকে যে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যুক্তি এবং যে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠানো হয়েছিল, সেগুলোই আসলে সেখান থেকে পর্যবেক্ষণ করে তদন্ত করে কিন্তু অনুমোদন দিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে বেবিচক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান কথা বলবেন আর ঠিক কয়টা নাগাদ প্রথম ফ্লাইট যেতে পারবে বা কখন থেকে আসলে এই যে পরীক্ষার কার্যক্রম শুরু করতে পারবে এবং এখন পর্যন্ত আসলে স্বাভাবিক ফ্লাইটে দুবাইগামী কোনো ফ্লাইট আছে কিনা, সেই ফ্লাইটে আসলে যে বাংলাদেশি যারা প্রবাসী অর্থাৎ যারা ট্রানজিট নিচ্ছেন অর্থাৎ সরাসরি যারা দুবাইগামী যাত্রী সেখানে কতগুলো টিকিট বিক্রি আছে বা সেই কার্যক্রম শেষ করে অর্থাৎ 6 ঘন্টার মধ্যে করোনা টেস্টের রিপোর্ট নিয়ে কারা যেতে পারবেন বা নেক্সট ফ্লাইট কখন হবে, এই যে বিস্তারিত বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যে বেবিচক চেয়ারম্যান কথা বলবেন অর্থাৎ বিস্তারিত জানাবেন। আমরা এখন পর্যন্ত জেনেছি যে করোনা পরীক্ষার জন্য এখানেও কিন্তু অন্যান্য ল্যাবের মতোই 1600 টাকা অর্থাৎ 1600 টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং সেই ফি দিয়ে কিন্তু করোনা আর পরীক্ষা করিয়ে যাত্রীরা যেতে পারবেন। আপনি জানেন যে গত 30 আগস্ট
সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ নির্দেশনা দেওয়া হয়েছে যে বিমানবন্দরে স্থাপিত RT-PCR র্যাপিড PCR ল্যাবে করোনা পরীক্ষা টেস্ট করে পরবর্তী 6 ঘন্টার মধ্যে ফ্লাইট ধরতে হবে। সেই নির্দেশনা মেনেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মযজ্ঞ প্রায় মাসখানেক ধরে চলেছে এবং এখন সেই যে অপেক্ষা ছিল সেই অপেক্ষা শেষ, অর্থাৎ দুবাইগামী যাত্রীদের দুবাই যেতে আর কোনো অপেক্ষা বা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে না করোনা পরীক্ষা নিয়ে। তো সাদিয়া, এই এখন পর্যন্ত সব শেষ খবর। একটু পরে বিবেচক চেয়ারম্যান ব্রিফ করবেন, ব্রিফ করলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। প্রবাসীদের করোনা টেস্টের অনুমতি নিয়ে সবশেষ জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সৌদি আরবে ফিরতে আবারও বাড়ল প্রবাসীদের বিড়ম্বনা। দেশটির সরকারের নতুন নীতিমালায় 1 ডোজ টিকা নিয়ে সৌদি আরবে গেলে থাকতে হবে কোয়ারেন্টাইনে। এজন্য গুনতে হবে 45 থেকে 50 হাজার টাকা। নতুন নির্দেশনা জানা না থাকায় অনেক প্রবাসীকে ফেরত দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকেই। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সম্প্রতি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টাইন নীতিমালার পরিবর্তন এনেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এখন থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে 1 ডোজ টিকা নেওয়া থাকলেও 5 দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে 1 ডোজ টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা গেলেও নতুন এই শর্তে সেই সুযোগ আর থাকছে না। সৌদি সিভিল এভিয়েশনের নতুন শর্তে বলা হয়েছে, সৌদি আরব থেকে 1 ডোজ টিকা নিয়ে যেসব নন সৌদি নাগরিক ছুটিতে গিয়েছিলেন তাদের ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে। নির্দেশনায় ইমিউন যাত্রীদের সংখ্যা কেবল সৌদিতে আগতদের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজারের 2 ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বিমানবন্দর থেকেও ফিরে আসছেন। তবে সৌদিতে 1 ডোজ নিয়ে কেউ বাংলাদেশ থেকে অফার ডোজ গ্রহণ করেন, সেক্ষেত্রে কি হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নতুন এই সিদ্ধান্তের কারণে যারা 1 ডোজ টিকা নিয়ে দেশে গিয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন। ভিসার মেয়াদ না থাকায় অনেকে তাই কোয়ারেন্টাইন প্যাকেজের জন্য গুনছেন বাড়তি 45 থেকে 50 হাজার টাকা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দুপুরের সময় আরও থাকছে। রাত পোহালেই পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনের ভোট। ভাগ্য নির্ধারণ হবে মমতার। জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি, নিরাপত্তা নিয়ে শঙ্কা। চুল কেটে দেওয়ার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সকল প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। তবে পদত্যাগ নয়, তাকে স্থায়ী অপসারণের 1 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। একটাই দাবি, অভিযুক্ত শিক্ষকের স্থায়ী অপসারণ। পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। আমাদের 1 দফা দাবি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেই স্বেচ্ছাচারী এবং বিকৃতমনা যে শিক্ষক নামের কলঙ্ক ফারহানা ইয়াসমিন বাতেন, তাকে অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ফারহানা ইয়াসমিন বাতেনের নিঃশর্ত পদত্যাগ। আমরা ওনাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চাই না। স্থায়ী বহিষ্কার এবং একই সাথে উনি কোনো স্কুল, কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক না হতে পারে। উনি ওনার জীবদ্দশায় যেন আর কোনো শিক্ষকতা করতে না পারে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সভায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। গত 26শে সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়টির সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের পরীক্ষা ছিল। হলে ঢোকার সময় কাঁচি হাতে দরজার সামনে দাঁড়িয়েছিলেন ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। এ সময় যেসব শিক্ষার্থীর মাথার চুল লম্বা ছিল তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল কেটে দেন তিনি। অপমান সইতে না পেরে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতি মাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের শিক্ষার্থীদের চুল কাটা ইস্যুতে হাইকোর্টে শুনানি হবার কথা রয়েছে। সে বিষয়ে জানাতে এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল,
সাদিয়া সিরাজগঞ্জের ঘটনাটি কিন্তু আদালতের নজরে আনা হয়েছে। সকালের দিকেই হাইকোর্টের একজন আইনজীবী বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো হয়েছে সেই খবরগুলো নিয়েই আদালতের নজরে আনেন। আদালত বলেছেন যে বেলা 2:30টার দিকে এই বিষয়টি শুনানি হবে এবং আইনজীবীরা বলছেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। একজন শিক্ষক তার দায়িত্বের বাইরে গিয়ে যে কাজটি করেছে, 14 জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছে। যদিও ওই অভিযুক্ত শিক্ষক এরই মধ্যে 3টি পদ যিনি প্রশাসনিক পদে ছিলেন, একটি হচ্ছে প্রক্টোরিয়াল বডির সদস্য, সেই পদ থেকে পদত্যাগ করেছেন, সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন এবং যিনি যে বিভাগের চেয়ারম্যান ছিলেন সেই বিভাগের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। একটি তদন্ত কমিটি হয়েছে, সেই বিষয়গুলোই আদালতে তুলে ধরা হবে এবং আদালত বলেছেন যে হয়তো 2:30টার কিছুক্ষণ পরে, যেহেতু এখন 2:30 বাজে, আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই সিরাজগঞ্জের এই ঘটনাটি নিয়ে হাইকোর্ট শুনানি হবে এবং হাইকোর্টে কি আদেশ দেয় সেটি কিন্তু আসলে আমরা অপেক্ষা করছি। আর যে বিষয়টি ঘটেছে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় সালিশের মাধ্যমে সালিশে বৈঠকে মাথায় চুল কেটে দেওয়া নিয়ে হাইকোর্টের নজরে আনা হয়েছিল, তখনও কিন্তু হাইকোর্ট কড়া পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে যে একজন শিক্ষক 14 জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছেন, এই কারণে একজন শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে আসলে হাইকোর্ট কী পদক্ষেপ নেন সেটি এখন কিন্তু দেখার বিষয়। তো এই ছিল মূলত হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সাদিয়া। সিরাজগঞ্জের শিক্ষার্থীদের চুল কাটা ইস্যুতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। আজকে থাকা 12.5 লাখ ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট না দিয়েই নতুন আবেদনের লাইসেন্স দেওয়া শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সেক্ষেত্রেও দুর্ভোগের শেষ নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা সহ নানা জটিলতায় নাস্তানাবোধ সেবা প্রত্যাশীরা। তবে আশার কথা, আগামী মাসেই আটকে থাকা লাইসেন্সের স্মার্ট কার্ড ছাপার কাজ শুরু করবে সেনাবাহিনী। খলিলুর রহমানের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। কোন প্রতিষ্ঠান গ্রাহকের হাতে তুলে দিবে লাইসেন্স, সে চুক্তি নিয়ে আটকে ছিল বিআরটিএ। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সেই কাজ শুরু করেছে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। রাজধানীর পল্লবীতে প্রতিদিন গড়ে 1000 মানুষের বায়োমেট্রিক করছে প্রতিষ্ঠানটি। এই বায়োমেট্রিক দিতে গাজীপুর থেকে এ পর্যন্ত 3 দফায় রাজধানীর পল্লবীতে এসেছেন আবির হোসেন। তার মতো বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের সবারই অভিযোগ সময়ের দীর্ঘসূত্রিতা নিয়ে। প্রথম 10টায়, তারপরে সময় দিছে 11টায়, তারপরে 12টায়। মনে করেন এই টেনশনে ভালো লাগে না। আজকে ফিঙ্গারটা হলে আমি টেনশনটা একটু হালকা হব। আমাকে যদি একটু জানিয়ে দিত যে আমার এটা রিনিউ করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমার রাত 8টা পর্যন্ত বসে থাকতে হতো না। বলে যে আমাদের সার্ভারের প্রবলেম, আমাদের এই প্রবলেম, আমাদের ওই প্রবলেম। তবে মাদ্রাজ প্রিন্টার্সের দাবি, ইতোমধ্যে সারা দেশে স্থাপন হয়ে গেছে 69টি বায়োমেট্রিক মেশিন। তবে জাতীয় পরিচয়পত্রের সাথে যাদের পাসপোর্টের তথ্যের মিল নেই, সেই সব গ্রাহকদের লাইসেন্স নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ডকুমেন্টস ভেরিফাই করার পরে ম্যাক্সিমাম ডকুমেন্টসের সমস্যা পাওয়া যায়, ঝামেলা পাওয়া যায়। তো তখন কি করতে হয়, ডকুমেন্টস ঠিক করে আনার জন্য তাদেরকে রিকোয়েস্ট করতে হয়। এনআইডিতে যদি ভুলও থাকে, দরকার হলে তাকে আমাকে রিকোয়েস্ট করতে হবে যে আপনি এনআইডিটা সংশোধন করে আসেন। বিআরটিএ বলছে আগামী অক্টোবর থেকে আটকে থাকা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ছাপার কাজ শুরু করবে সেনাবাহিনীর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। আগামী 6 মাসের মধ্যে আটকে থাকা 12,45,000 ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ শেষ করবে প্রতিষ্ঠানটি। পুরাতন যে লাইসেন্সগুলো যেগুলো পেন্ডিং ছিল প্রায় 12 লক্ষের অধিক, বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আর আগামী মাস থেকেই কার্ড প্রিন্টিংয়ে চলে যাবে, অর্থাৎ যে ব্যাকলগের যে সমস্যা ছিল সেটা আর এখন বর্তমানে থাকছে না। বিআরটিএর টেন্ডার জটিলতায় দেশজুড়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান বন্ধ ছিল 2019 সালের আগস্ট থেকে। লাইসেন্স প্রাপ্তিতে বিআরটিএতে সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। প্রায় 3 বছর পর আবারও লাইসেন্স সরবরাহ শুরু করলো বিআরটি। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি রয়েছে, তেমনি বিআরটিতে জমে থাকা প্রায় কয়েক লাখ লাইসেন্সে রয়েছে অস্বস্তি। তাই এই সমস্যার সমাধানে বিআরটিকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান সাধারণ মানুষের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর কিছুদিন পরই শারদীয় দুর্গোৎসব। আগামী 11 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব। তাই মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। প্রকৃতি সেজেছে শরতের আলিঙ্গনে। সময় এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার। তাই দেবী দুর্গাকে সাজাতে মাদারীপুরে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা। এরই মধ্যে মাটির কাজ শেষ করে নিপুণ হাতে রং তুলির আঁচড় চলছে মণ্ডপগুলোতে। 12টা মাটির কাজ কমপ্লিট হয়েছে, অনেক 2টা রঙে ভেজছি,
রাত দিন 24 ঘন্টা করে কাজ চলতে আছে। আমার সব প্রতিমা মানে ডোমাইটিয়া শেষ, এখন রঙের কাজ শুরু। হিন্দু ধর্মাবলম্বীদের মতে গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এই 4 ছেলে মেয়েকে নিয়ে এবার দেবী দুর্গা মর্তলোকে আসবেন ঘোড়ায় চড়ে আর ফিরে যাবেন দোলাতে। ভক্তদের প্রত্যাশা দুর্গতি নাশিনী দেবী দুর্গা এবার পৃথিবী থেকে দূর করবেন মহামারী সহ সব ধরনের অপশক্তি। সারা বছর যেন আমরা ভালো থাকতে পারি, তোমার সরঞ্জামে আমরা মানে পূজা অর্চনা দিতে পারি, এই প্রত্যাশাই তোমার থাকবে। পুরো বাংলাদেশের মানুষ যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে, এই আমার মায়ের কাছে চাওয়া। নাড়ু মোয়া বানাই, মুড়ি চিরা ভাজি, এই অতীত বতীত আসলে যা নাকবে হইয়ে জোগাড় করি। আমরা সুস্বাস্থ্যের দিকে নজর রেখে মায়ের পূজা ধুমধামের সাথে করতে চাই। করোনা মহামারীর এই সময় নিয়ম মেনে উৎসব পালনের কথা জানায় পূজা উদযাপন কমিটি ও জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি মেনে আমরা পূজা করার জন্য সকল মন্দির কমিটিকে আমরা নির্দেশনা পাঠিয়েছি, সেই অনুযায়ী পূজা হবে। যেহেতু এখনো করোনার যে ইয়েটা আছে, সেই বিষয়টা গভর্নমেন্টের এখনো নিষেধাজ্ঞা, বিভিন্ন বিষয় নিষেধাজ্ঞা আছে, সেগুলো ফলো করেই আমরা অনুষ্ঠানগুলো আয়োজন করব। জেলায় 449টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আগামী 15 অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই উৎসব। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। রাত পোহালেই পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচন, আর এর মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে মমতার। নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সাদিয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়েই কিন্তু ভোটের প্রহর গুনছে কলকাতা, দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের ভোটার। আপনি জানেন যে গোলাপের ঘূর্ণিঝড় গোলাপ যেটা হয়েছে 26 তারিখ রাতে, তার প্রভাবে বুধ এবং বৃহস্পতিবার কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে কলকাতা এবং কলকাতার আশেপাশে যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই বৃষ্টিপাতের মধ্যে এটি আগামীকালও থাকবে। বৃষ্টিপাতের মধ্যেই আগামীকাল সকাল 7টা থেকে ভবানীপুর আসনের ভোট গ্রহণ চলবে যথারীতি। এমনিতেই কলকাতার ভবানীপুর আসনটিতে এমনি সাধারণত ভোটের যে পার্সেন্টেজ সেটি কম হয়, ফলে কালকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ভোট কতটা কাস্টিং হবে সেটি কিন্তু প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু চিন্তার বিষয়। আপনি জানেন যে গত এই চলতি বছরের যে ভোট হয়েছিল, সেই ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপি প্রার্থীকে প্রায় 28,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছিল, এবং এবার কিন্তু সেই ভবানীপুর আসনে যে উপনির্বাচন হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। 5 নভেম্বরের মধ্যে তাকে সাংবিধানিক যে পদ সেটি রক্ষা করার ক্ষেত্রেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। ফলত এই ভবানীপুরের আসনের উপনির্বাচনটি কিন্তু রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার আসি যে ভবানীপুরের আসনে ভোটারদের যে গড়, মানে ভোট, সেখানে মূলত কলকাতার কলকাতা পৌরসভার 8টি ওয়ার্ড, এখানে মূল ভোটার বুথ রয়েছে 287টি বুথ, এবং সেখানে কিন্তু ভোটের যে পার্সেন্টেজ সেখানে দেখা যায় অবাঙালি ভোটারের সংখ্যা খানিকটা বাঙালি এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের থেকে খানিকটা বেশি, 38% অবাঙালি ভোটার রয়েছে। তবে ভোটার এখানে 2,25,000-এর মধ্যে কিন্তু 22% মুসলিম ভোট রয়েছে। তৃণমূল কংগ্রেসের এখানে একটি অ্যাডভান্টেজ আছে, আপনি জানেন যে বরাবরই সংখ্যালঘু মুসলিমদের ভোট তৃণমূল কংগ্রেসের বাক্সে যায়, ফলত তৃণমূল কংগ্রেসের কাছে কালকে কিন্তু ভীষণভাবে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে, এবং বিশেষ করে 2টি ওয়ার্ড 70 এবং 80 নম্বর বুথের ওয়ার্ডের যে ভোটাররা তাদেরকে নিয়ে আসার বড় চ্যালেঞ্জ, কারণ এই দুটো ওয়ার্ডই কিন্তু দেখা গিয়েছে সকাল থেকে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কলকাতা পৌরসভা চেষ্টা করছে, ইতিমধ্যে গতকাল রাত থেকেই 144 ধারা জারি করা হয়েছে। আপনি জানেন যে নজিরবিহীন নিরাপত্তা সেখানে নেওয়া হয়েছে, কারণ প্রচার যেদিন শেষ হয়েছে সেদিন বিজেপির মিছিলে হামলার অভিযোগ ওঠে, এবং সে কারণে নির্বাচন কমিশন বাড়তি নিরাপত্তা তৈরি করার জন্য 144 ধারা জারি করে। যদিও ভোটের সময়, ভোটের দিন থেকে কিন্তু 144 ধারা সাধারণত জারি হয়, এক্ষেত্রে একটু ব্যতিক্রম যে 24 ঘন্টা আগে 144 ধারা জারি হয়েছে। তো সব মিলিয়ে সাদিয়া, পশ্চিমবঙ্গের এই বিধানসভা ভবানীপুর সহ যে দুটো বিধানসভা আসনের নির্বাচন, তাতে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে এ বিষয়ে সবশেষ। সাদিয়া, কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। টি20 বিশ্বকাপে আর বাছাই পর্ব নয়, আগামীতে সরাসরি খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।
এজন্য দলীয় পারফরমেন্সের বিকল্প নেই। সময় সংবাদে এমনটাই মন্তব্য করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন বিশ্বকাপে চমকপ্রদ কিছু করার সংকল্প তার। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের 2 পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্বের বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। তামিম ইকবালের মতো বিশ্বমানের ব্যাটারকে বিশ্বকাপ দলে না পাওয়া কিংবা নীরবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া, এই ব্যাপারগুলোতে কোনো মন্তব্যই করতে চাননি অধিনায়ক মাহমুদুল্লাহ। কারণ মাঠের বাইরে সব ঘটনা ছাপিয়ে রিয়াদের মনোযোগ বিশ্বকাপের মঞ্চে। লক্ষ্য পরিষ্কার না করলেও আছে একটা সংকল্প। লাস্ট 3টা সিরিজ আমাদের বেশ ভালোই আমরা সিরিজগুলো জিতেছি এবং সেটার আত্মবিশ্বাসটা আমার মনে হয় কাজে আসবে এই ওয়ার্ল্ড কাপে। যেই গোলটা আছে এটা আমাদের টিমের ভিতরেই আছে এবং আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্রেস ইট অ্যাট দ্য মোমেন্ট। ইনশাল্লাহ যখন আমরা সেই গোলটা অ্যাচিভ করব ইনশাল্লাহ আমি আপনাকে জানাবো। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পরেও বাংলাদেশ দলের সাফল্য নিয়ে উঠেছে প্রশ্ন, বিশেষ করে মিরপুরের উইকেট। এমন অবস্থায় উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন অধিনায়ক নিজেই। আমার মনে হয় এখানে একটা আমার কোশ্চেন আছে। আপনি দেখে থাকবেন জিম্বাবুয়েতে কিন্তু আমরা খুব স্পোর্টিং উইকেটে খেলেছি। আমরা 190+ স্কোর চেস করে জিতলাম ওদের কন্ডিশনে। দ্যাট ওয়াজ আ বিগ প্লাস ফর আস। তো ওইটাও আমাদের মাথায় আছে এবং হ্যাভিং সেড দ্যাট প্রতিটা টিমই আজকাল তাদের হোম কন্ডিশন ইউজ করে। তো যদি আমাদের ক্ষেত্রে আমরা ইউজ করি তো এই জিনিসটা অনেকে হয়তো নেতিবাচকভাবে দেখে, বাট আই থিঙ্ক যে এন্ড অফ দি ডে বাংলাদেশ টিমের সাফল্যটাই ম্যাটার করে। বাংলাদেশ এলিট ক্রিকেটের দল হয়েও টি-20 বিশ্বকাপে খেলতে হচ্ছে বাছাই পর্বের বাধা ডিঙিয়ে। ব্যাপারটা ভাবাচ্ছে অধিনায়ককেও। 2022 অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাই মূল মঞ্চে সরাসরি খেলার স্বপ্ন। বিং এ প্লেয়ার এটা আমিও চাইবো যেন আমরা মেইন স্টেজ থেকে যেন খেলতে পারি এবং যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, ইমপ্রুভমেন্টের গ্রাফটা যদি আমরা কনসিস্টেন্ট রাখতে পারি তাহলে প্রবলি ইনশাল্লাহ আমাদের বাছাই পর্ব আর খেলতে হবে না ইনশাল্লাহ। 17 অক্টোবর মাস্কটে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে টাইগাররা। আমি সবসময় টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। শিশুরাই এখানে সব। তাদের দায়িত্বেই পরিচালিত হয় পুরো একটি রেল স্টেশন। ভাবতে অবাক লাগলেও এমনটাই সত্যি। এই রেল স্টেশনের দেখা মিলবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। অভূতপূর্ব এই স্টেশন থেকে শিশুদের নেতৃত্বে ভ্রমণ করতে প্রতি বছর ছুটে আসেন হাজার হাজার পর্যটক। শিশুই লাইনম্যান, শিশুই আবার টিটি, এ যেন কচিকাচার আসর। কিন্তু বিষয়টিকে এত সহজভাবে দেখলে হবে না, কারণ এই কোমলমতিদের কাঁধেই বিশাল দায়িত্ব। তারাই পরিচালনা করে পুরো স্টেশন। শিশুদের মধ্যে কেউ কেউ ট্রেনের হুইসেল দেয়, কেউ বা টিকিট চেক করছে, কেউ বা টিকিট দিচ্ছে, কেউ আবার যাত্রীদের সুবিধা অসুবিধার বিষয়টি তদারকি করছে। শিশুদের রেল সার্ভিস দেওয়ার এই অভূতপূর্ব দৃশ্যের দেখা মেলে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পাহাড়ি এলাকার বুদা হিলসে। সেখানে সবুজ পাহাড় ভেদ করে তৈরি হয়েছে 11 কিলোমিটারের দীর্ঘ জায়ার মেঘ ভেসাট নামে একটি রেল স্টেশন। ট্রেনে থাকা 2 ধরনের বগির মধ্যে প্রথম শ্রেণীর বগির সিটগুলো খুব সুন্দর সবুজ ভেলভেটে মোড়ানো, আর সাধারণ শ্রেণীর বগিগুলো কাঠের তৈরি। রেলওয়েতে আকর্ষণীয়ভাবে সাজানো 7টি স্টপেজ রয়েছে। এখানে যেসব শিশু যোগদান করে তাদের সবাইকেই মেধার উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর তাদের 4 মাসের একটি ট্রেনিংয়ে অংশ নিতে হয়। এরপর রেলওয়ে ম্যানেজমেন্টের সব ধরনের কাজ সম্পাদনের জন্য পরীক্ষায় বসতে হয়। এতে পাশ করলে তবেই মেলে 1 বছরের লাইসেন্স। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। দুপুরের শুভের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রায় 2 বছর পর শুক্রবার শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে 7 বিভাগীয় শহরেও। ধামাকার কাছে গ্রাহক ও মার্চেন্টদের পাওনা 400 কোটি টাকা। চিফ অপারেটিং অফিসার রানা সহ 3 জন গ্রেফতার। 4 ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত। এবং চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় রিমান্ড দেয়া বিচারকরা অনুতপ্ত। হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল, প্রশিক্ষণের অভাবে দিতে পারেননি যথাযথ ব্যাখ্যা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।